নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করছি এই বছরের সব থেকে বড় ইন্টারভিউ। মহাগুরু মিঠুন চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি। মিঠুন দা নমস্কার এবং স্বাগত রিপাবলিক বাংলায়। থ্যাংক ইউ। একদম প্রথম যেটা জিজ্ঞাসা করবো, সারা বাংলার মানুষ জানতে চান, নির্বাচনের আগে একটা ব্রিফ পিরিয়ডের জন্য আপনি সামান্য অসুস্থ হয়েছিলেন। প্রচণ্ড হিট, মানে ভয়ঙ্কর গরম, তার মধ্যে আপনি প্রচার সারছেন। আপনি ভালো আছেন তো? আমি একদম ভালো আছি। কেন, যেহেতু ওটা গরম বেশি, অনেক ঘাম বেরোলে পরে ডিহাইড্রেশন হয়ে যায়, ঠিক। তো সেটাকে আমি রিস্ক নিতে চাইনি। আর কিছু না, আমার শরীর এমন কিছু খারাপ হয়নি যে আমি পড়ে গেছি, এরকম কিছু না। ফিলিংকে বেশি যেন ঘামটা না বেরিয়ে যায়, ডিহাইড্রেশন না হয়, আর কিছুই না। আমার রাইট। দেখুন, কাজ সারছেন মানে কি, এটা আমার কর্তব্য। আমার পার্টি আমাকে দিয়েছে সেই রেসপন্সিবিলিটি, সো আমাকে এটা পূরণ করতে হবে। আবার কি, অ্যাজ এ হোল, মানে অ্যাক্রস দ্য পার্টি লাইন, যে কোনো পার্টির যে কোনো সমর্থক বা নেতা এবং কর্মীর জন্য এই গরমে প্রচারের জন্য আপনার একটা কমন অ্যাডভাইস দিয়ে শুরু করি। আপনি বরাবরের ফিটেস্ট নায়ক, আপনার একটা নায়ক, মানে আপনি জনতার নায়ক, সেই জায়গা থেকে বলছি। কোনো অ্যাডভাইস যে এভাবে থাকুন, এভাবে প্রচার করুন, ভালো থাকুন। আমি যেটা করি আর কি, আমি লেবুর জল, তাতে একটু চিনি ইন দ্য সেন্স আমি সুগার খাই না, আমার সুগার ফ্রি, একটু কালো নমক একটু গুলে হাতের সাথে রেখে দিই, যখনই খাই সেটা খেয়ে নিই। মিষ্টি এবং নুন দুটোই ব্যালেন্স করে দিই। এই গরমে ভালো থাকার সবচেয়ে ভালো উপায়। সব থেকে ভালো ওষুধ হলো এটা। বেশ, এবার আসি আজকের কথা। রামনবমীর দিনে আপনার সঙ্গে আমি মুখোমুখি, বা আমরা মুখোমুখি এমন একটা দিন, যেদিনকে রাজ্যের মুখ্যমন্ত্রী আগাম ঘোষণা করে রেখেছেন 17 তারিখ দাঙ্গা করার দিন। আপনি এই বিরাট লম্বা প্রচার কর্মসূচির মাঝখানে রামনবমীর দিন আমাকে সামান্য সময় আপনার সেখান থেকে বের করে আমাকে ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু কোথাও কি আঘাত লাগছে এটা শুনে? আমি এই ইন্টারভিউ থ্রু দিয়ে আমার সমস্ত বিজেপি কার্যকর্তা যারা সমর্থক আছে তাদের রিকোয়েস্ট করছি, আপনারা তৃণমূলের কোনো ফাংশনের 5 কিলোমিটারের আশপাশে থাকবেন না। আর স্পেশালি মুখ্যমন্ত্রীর গাড়ির অ্যাটলিস্ট 30 কিলোমিটারের আশপাশে থাকবেন। টেকনিকটা কি, অফেন্স ডিফেন্স, তাই তো? তো এটা হলো ওনার পর থেকে বলে দেওয়া। আজকে কিন্তু আমি পারমিশন দিয়েছি কিছু দাঙ্গা করবেন না, আমি আগে থেকে বলে রাখলাম দাঙ্গা করার চান্স আছে। আমরা আগে থেকে বলে রেখেছি এটা একটা অফেন্স, এটা একটা ডিফেন্স। তো যেটা কাজ করে, তো উনি এটাই খেলে আসছেন এতদিন ধরে, সেটাই চালাচ্ছেন। কিন্তু কিছু হবে না আর, কেন সবাই জানে কারা দাঙ্গা করে, কারা করে। আপনি একটা বলুন না, কে, আমি বলছি কি রামনবমীর দিন আজকে কাইন্ডলি পুজোর আচ্ছা করে সবাই দূরে থাকুন। আপনি একটা বলুন তো, আপনি যতদিন ধরে জার্নালিস্ট, একটা বলুন তো দিন যেখানে বিজেপি দাঙ্গা করেছে। না, আমার মনে পড়ে না। মনে পড়ে না? তো কারোরই মনে পড়বে না। দ্যাটস নট দ্য ট্রুথ। বিজেপি ডাজন্ট বিলিভ ইন অল দিস থিং, কিন্তু জবরদস্তি ঘাড়ে চেপে সব বলে দেওয়া, মানে এটা অফেন্স নেই, একটা ডিফেন্স নেই এটা। কিন্তু রামের নাম সামনে এলে এটা হয় কেন বারবার? আমরা দেখলাম ওই 22 জানুয়ারি রাম মন্দির দ্বারোদ্ঘাটনের দিন একটা হলো। এটা আপনার যেমন, আমার কাছে বিরাট কনফিউশন। এত বড় হিপোক্রেসি তো আমি দেখিনি লাইফে। এই তৃণমূল সাপোর্টার্স যারা আছেন, যারা হিন্দু সাপোর্টার্স, তারা সবাই দেখুন বাড়িতে মন্দির আছে, ওই নকুল দানা চিনি নিয়ে ডাঙা 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 ডাঙা, তারপরে আলুর দম লুচি খেয়ে এসে বাইরে এসেই রামকে গালাগাল দিচ্ছে। কি, কেন? রাম কে? রাম তো ভগবান। আচ্ছা, আপনার পছন্দের ভগবান নয়, বাট উনি তো বিষ্ণুর সপ্তম অবতার, ঠিক আছে? রাম পছন্দ নয়, দেবেন না। বাট এই হিপোক্রেসিটা ভাই কেন করছেন? তাই না, এটা হিপোক্রেসি না? তাহলে আপনি কে? হিপোক্রেসি কেন বলছেন? আমি এই জন্যই বলছি কে, আপনি একদিকে পুজো করছেন, তখন আমি পুজো আচ্ছা মানেন, আর একদিকে রামকে গালাগাল দিয়ে যাচ্ছেন, রামের সম্বন্ধে বাজে কথা বলে যাচ্ছেন। তো রামও তো হিন্দুর ভগবান, ঠিক? তখন আপনি কি হিন্দু নয় বলছেন? মুসলমান? আরে ভাই, কি দেখুন, আমাদের পাশে একটা দেশ আছে, তারা কিন্তু খুব ভালো বাঙালিত্বকে খুব জোরদার করে মানে। যেমন নাম হলো আশালতা নফিজা খান। তাহলে আশালতাটার নামটা তো হিন্দু নাম, কিন্তু যেহেতু ওরা বাঙালিত্বকে এত জোর দেয়, তারা ওটাকে রেসপেক্ট করে। ঠিক। তো এদের নামটা কি বুঝতে পারি না। নবীন মোহাম্মদ মণ্ডল, মোহাম্মদটা তো বলেন না, নবীন মণ্ডল। আরে বলুন না আমার নাম কি হয়ে যাবে? আই হ্যাভ এ গ্রেট রেসপেক্ট ফর মুসলিমস,
তবে দেখুন ওরা প্রত্যেক নামাজের দিন ওরা টুপি পরে পড়ে কিনা, ঠিক। হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর দেম, ওরা তো বলে ফকর সে কাও হাম মুসলমান হ্যাঁ। তো আমরা এখানে টিকা লাগালে পরে আমরা জিয়া দিয়েও যাই কেন, কেন ওয়াই? দেখুন আমার জন্ম কে করে, ভগবানের ইচ্ছায় হয়ে জন্মেছি। উনি আগে থেকে ডিসাইড করে গেছিলেন বসন্ত কুমার চক্রবর্তী আর শান্তি রানী চক্রবর্তীর গর্বে তুমি জন্মগ্রহণ করবে। এই কুড়িশ্রী মধুসূদন গার্ডেন থেকে ওই এর ছোট্ট ঘর থেকে এসে তুমি পুরো পৃথিবীতে তোমার নাম ছড়িয়ে পড়বে, ঠিক। তাই তো? তো আমি যদি ভগবানকে ইজ্জত করি, রেসপেক্ট করি, এটা তো ভগবানের কি বলে আশীর্বাদ। না, এটাই তো ভগবানের আশীর্বাদ, ইচ্ছা। ভগবানের এটা অর্ডার কি বাই মাই অর্ডার ইউল জন্মাবে তুমি এদের ঘরে। তো আমি যদি ভগবানকে রেসপেক্ট করি তাহলে ভগবানের এই ডিক্টেটটাকে তো আমাকে মানতে হবে, কি আমি সনাতনী। কিন্তু এটা আমি বললে সনাতনী। এটা বললে অনেকে বলছেন সনাতনী বলছে তার মানে সাম্প্রদায়িক। আর সেটাই তো প্রবলেম। বাট আমি তো বলছি আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর মুসলিমস, খুব ইজ্জত করি আমি তাদের। ওরা ফকর সে বলতে হয়, দেখুন मैं মুসলমান। তো আমি তো বলছি সবাইকে বলছি বলো ফকর সে বলো हम সনাতনী है, গর্ব করে বলুন আমি সনাতনী। আমি বলি আমি সনাতনী, বাট সনাতন মানেই হলো জানেন ওরা কোনো ধর্মেরকে অপমান করে না, ওরা হিংসাতে বিলিভ করে না, সনাতনী কোনো ধর্মকে অপমান করে না। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিলিজন ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধরুন পশ্চিমবঙ্গেই কলকাতাতেও হচ্ছে, তার পাশেও হচ্ছে, অন্য জায়গাতেও হচ্ছে, দেওয়াল লেখা হচ্ছে ধরুন রাম মন্দির সম্পর্কে একই ধরনের শব্দ, বাটিয়াতে সামনে বসে ভিক্ষা করো, অমুক তমুক, চাকরি পেলে কিনা মন্দির তো হলো। কোনো দেওয়ালটার নিচে লেখা আছে সিপিআইএম প্রার্থীর নাম তার সিম্বল, কোনো দেওয়ালটার নিচে তৃণমূল প্রার্থীর নাম তাদের সিম্বল। এটা কিভাবে মিলে যাচ্ছে? সিপিএম তৃণমূল তো আমরা জানি যে একজন আরেকজনের বিরুদ্ধে লড়ছে। না না না, একদম ভুল। কেউ চায় না তৃণমূল এখান থেকে যাক, ওদের একমাত্র লক্ষ্য বিজেপিকে হারাও। বামপন্থীরা চান না না, এতগুলো আসনের প্রার্থী। আপনি কোথায় শুনেছেন? আমি তো শুনিনি, মেবি আই এম রং বাট আই হ্যাভ নট হার্ড ইট। আমি যে কোনো সিপিএম লিডারের শেষ কথা শুনবেন কি যেভাবেই হোক এই বিজেপিকে আটকাতে হবে, এটা সাম্প্রদায়িক দল। বাট কোথাও শুনেছেন কি যেভাবেই হোক বিজেপি ভুলে যাও, আগে তৃণমূলকে সরাও, তৃণমূলেই সরকারকে সরাতে হবে। তো কি হচ্ছে এই ভোটটা ভাগাভাগি করে কি হবে? কিছুই হবে না। আবার আপনি সেই পাওয়ারকে আবার পাওয়ার দিতে চলেছেন, আবার তাকেই বলছেন একে সরাও। এটা কি হয়? এই এত এত হিপোক্রেসি কেন? ওয়াই? মানে আপনি বলছেন বামপন্থীরা এতগুলো আসনে লড়ছে তৃণমূলকে সাহায্য করতে? একদম কোথাও কোনো জায়গাতে বিজেপি হারাও ছাড়া আর কোনো স্লোগান নেই ওদের। কিন্তু এরা যে বলছে এখানে কোনো জোট নেই তৃণমূলের সঙ্গে, যা আছে বাইরে, ইন্ডি জোট বাইরে আছে। মমতাও বলছেন এখানে বামেদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো না জোট বললে কি করে হবে? আর না বলার কথার মধ্যে তফাৎ থাকতে হবে, তাই না? হয়তো আপনি একটা কথা দুটো কথা একটা মিলে যাবে, আর নইলেও ডিফারেন্ট কথা বলবেন। আপনি দিল্লিতে কি করছেন? আই এম নট ইন্টারেস্টেড। কে বসে খাচ্ছেন বাচ্চেন, আই এম নট ইন্টারেস্টেড। আমি এখানকার কথা বলছি। আপনারা কোথায় কোন অংশে আপনারা তৃণমূলের এগেনস্টে সেটা বোঝান, বাট আপনারা বিজেপির এগেনস্টে সেটা সব জায়গায়, আপনাদের মিটিংয়ে, আপনাদের ম্যানিফেস্টোতে সব জায়গায় ওটাই রয়েছে। শুধু বিজেপির এগেনস্টে নয়, আমি একটা কথা খুব অদ্ভুত লাগছে আমার বলতে, আপনি নিশ্চয়ই আপনার চোখেও এসছে, সিপিএমের এবারের যে ম্যানিফেস্টো, ইলেকশন ইশতেহার, তাতে বলা হচ্ছে যে ক্ষমতায় কখনো ফিরলে বা ভারতবর্ষের ক্ষমতার ভাগ করার মতো জায়গায় এলে তাদের লক্ষ্য ৩৭০ ধারা ফিরিয়ে আনা, তাদের লক্ষ্য ইডিকে অলমোস্ট তুলেই দেওয়া। মানে যে আইনের সংশোধন তারা যেভাবে করতে চাইছেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলে আর কোনো কিছু অস্তিত্বই থাকবে না, আর এই ক্ষমতাটাই থাকবে না। তাহলে এই যে বিরাট এই কোটি কোটি টাকার দুর্নীতি, এগুলো তাহলে তদন্ত করবে, মানে বামপন্থীরা কি চান না তদন্ত হোক? আপনি এবার বলুন কি সিপিএম এর কোনো নেতার যে ইডি অ্যাটাক করেছে? না, একমাত্র পিনারাই বিজয়নের ক্ষেত্রে আমি জানি, এছাড়া তো আর কারো কথা মনে। পিনারাই বিজয়নের ওনার মেয়ের সোনা সংক্রান্ত একটা কেলেঙ্কারির গল্প আছে, সেটাতে ইডি তদন্ত চলছিল, মানে একেবারে প্রাথমিক ইডি চিঠি দিয়েছিল, এছাড়া তো আর শুনিনি কোথাও। কবে? কত বছর আগে? বছর দুয়েক হয়ে গেল। বছর দুয়েক হয়ে গেছে, তাছাড়া শোনেননি তো? না। তাহলে ইডির সাথে এই মুহূর্তে কার ক্ল্যাশ? তৃণমূলের সব থেকে বেশি, কেজরিওয়ালের। আর সিপিএম কি চাইছে? ওই ইডিটাকে তুলে দিতে, তাই তো? তা কাকে সাপোর্ট করছে সিপিএম? আর এই ৩৭০
370 আর একটা কমিউনিটিকে খুশি করার জন্য। 370 তো ভারতবর্ষের নিয়মের অধিকারে যেটা ভুল ছিল সেটাকে সংশোধন করা হয়েছে। হাউ ইজ ইট? কেন আপনার খারাপ লাগছে কেন? আপনি কি দেশের নয়? আপনি যদি দেশের হন তাহলে আপনার খারাপ লাগছে কেন 370 তুলে দেওয়াতে? আচ্ছা মিলন, একটা কথা জিজ্ঞাসা না, করছি। আমার কথা জবাব দেন আগে। আপনার কেন খারাপ লাগছে? না, লাগার তো কথা নয়, কিন্তু কেন লাগা বলছেন? নয় তো, না, তাহলে ইউ ফাইট, ইউ ডিবেট। আমরা এলে পরে আমরা এই করে দেবো, এইটাই কেন করবেন? আর অনেক কিছু তো আছে, এইটাকে জোর দিচ্ছেন কেন? অনেক কিছু আছে। এই যে আপনি বলছেন, আমি এই মাত্র শুনুন, আপনার কথা শুনতে হবে আপনার, বলুন বলুন। এসব ফালতু ডায়লগে যাব না। আমি কিছুদিন আগে আমি কার্গিলে শুটিং করে এসেছি। হ্যাঁ, আপনি তো কাশ্মীর ফাইলসও করেছেন তার আগে। বাট আমি কাশ্মীরে যাইনি। কাশ্মীর ফাইলসে কাশ্মীরটা তৈরি করা হয়েছিল মুসৌরিতে। ঠিক। এইখানে শুটিং করে এসেছি কার্গিলে। তো আমাকে কাশ্মীরে নামতে হয়েছে। অ্যান্ড এভরিথিং, কাশ্মীর গভর্নমেন্টের পুলিশ থেকে নিয়ে, সব থেকে নিয়ে, ড্রাইভার থেকে নিয়ে, যত ইয়াং ছেলে ফেলে যত আছে তাদের সাথে দেখা করে কথা বলে ওখান থেকে পার হয়ে লাদাখ গেছি, লাদাখ থেকে কার্গিল গেছি, শুটিং করে আবার সেইভাবে ফিরে এসেছি। আই হ্যাভ নেভার সিন কাশ্মীর সো হ্যাপি। আর আমি বলছি, মনে রাখবেন কথাটা, যদি এটা ওরা মেনটেন করে, আগের দিনে কাশ্মীর ইউথরা উইল টেক দ্য ফার্স্ট প্লেস। যেভাবে পড়াশোনা করছে ওরা, যেভাবে সামনে এগিয়ে আসছে, কাশ্মীর উইল টেক দ্য ফার্স্ট প্লেস। মানে আপনি বলছেন ইউথ এই 370 ফেরানোতে সত্যি সত্যি মুসলিম কমিউনিটির, মানে কমিউনিটি হিসেবে খুশি হওয়ার কিছু নেই? আমি কিছু দেখিনি। আই কুড ফিল, না, আমার তো মনে হবে যে ড্রাইভার বসে আছে, সে বলছে তারা ফেরত চান না। নেই, তারা বলছে আমার ভি আর ভেরি হ্যাপি, আমরা এত কিছু কাজ পাচ্ছি, এত কিছু, এভরিথিং হ্যাজ চেঞ্জ। এমনকি যারা ইউথ, মানে কলেজে পড়াশোনা, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, কাশ্মীর উইল টেক দ্য লিড। কাশ্মীর ইউথ উইল টেক দ্য লিড। আর 2-3 বছর যেতে দিন, যেভাবে ওরা পড়াশোনা করছে, যেভাবে ওরা এগিয়ে আসছে, ইফ দে গেট দ্য সাপোর্ট, ইউ উইল ফাইন্ড সমস্ত জায়গার ফার্স্ট জায়গাতে দেখবেন সব কাশ্মীরি ইউথরা বসে আছে। দিস ইজ মাই থিঙ্কিং, মাই উইশিং। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এটাই হয়, কাশ্মীর ইউথরা যেন নাম্বার 1 পজিশনে চলে আসে। আচ্ছা, আপনি কাশ্মীর নিয়েটা বলছেন তো, আমার বোধহয় বছরখানেক আগে আপনার বলা একটা কথা মনে পড়ছে। মানে এটা খুব দুর্ভাগ্যজনকভাবে মিলে যাওয়া, মানে না মিললে খুশি হতাম, কিন্তু স্টিল বলছি, মনে পড়ছে আপনি কলকাতাতে কোনো একটা অনুষ্ঠানে এসেছিলেন, সম্ভবত এবিভিপিরই হবে বোধহয়, সম্ভবত। আমি খুব বড় করে আমাদের চ্যানেলে আমরা প্লে করেছিলাম, আমি এটা নিয়ে বিতর্কও করেছিলাম অনির্বাণের অগ্নিবাণে। আপনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে আছে কিনা আগে বলুন। আজকে আপনি কাশ্মীরের কথা বলছিলেন, 370 তুলে দেওয়ার পর তারা চাইছেন না ফিরুক, তারাই চাইছেন না। তাহলে এখানে কি মিঠুন, মানে ইডি এলে আক্রান্ত হবে, এনআইএ তারা এলে আক্রান্ত হবে, ব্যাপারটা কি? আমি ঠিক ধরেছেন। আমি এই প্রশ্নটা আমাকে একটা ছাত্র করেছিল, কোনো একটা প্রশ্ন। তাই বললাম, ভাই তোমার প্রশ্নের জবাব আমি তখন দেব যখন তুমি আমার এই প্রশ্নের জবাব দেবে। আগে বলো যে পশ্চিমবঙ্গ কি এখনো ভারতবর্ষের মধ্যে? তারপরে আপনারা ওটা নিয়ে সব চ্যানেল বসে গেল, কত ডায়লগ মারলেন, ও অভিনেতা, ও রাজনীতি জানে না। আমি জানতেও চাই না, আপনাদের রাজনীতি আমি জানতে চাই না, আমি জানি না, ঠিক আছে। কিন্তু আমি প্রশ্নটা করেছিলাম, কে কেন বলেছিলাম, তার মানে কি যা পশ্চিমবঙ্গে হচ্ছে, দিস ইজ এভরিথিং অ্যান্টি ন্যাশনাল। আপনি ইডি খারাপ হতে পারে, আপনি একটা ফেডারেল ফোর্সকে আঘাত করতে পারেন না। ধরে নিলাম আপনার অনেক কিছু একটা যে কোনো ভালো হয় মন্দ হয়, এনআইএ আপনি তাকে অ্যাটাক করছেন, তার মানে আমরা কি প্রুফ করতে চাইছি? আমরা কি উই আর এগেনস্ট ফেডারেল গভর্নমেন্ট? যদি সত্যিকারে ফেডারেল গভর্নমেন্ট ডিসাইড করে, মানে আমার তো প্রশ্ন আছে, আমার অনেকবার দেখা হলে গৃহমন্ত্রীর সাথে প্রশ্ন করব, স্যার আমরাও তো ওই দেশের নাগরিক, ঠিক, আমরা কি করে বাঁচবো? আপনারা কিছু করুন। আগে যদি এনআইএ অ্যাটাক্ট হয়ে যায়, ইডি অ্যাটাক্ট হয়ে যায়, এটা তো সেন্ট্রাল ফোর্স, ঠিক, তাই না? ঠিক। এখন তাদের যদি কোনো কিছু না থাকে, তো আমাদের কি হবে? মানে আমার দেশের সংস্থা যদি আমার রাজ্যে নিরাপদ না হয়, তাহলে রাজ্যটা সত্যি কি দেশের মধ্যে? তাহলে আমরা সেইটাই জানতে, সেই জন্যই বলেছিলাম, অনেক কিছু ভেবে বলেছিলাম, এটা কি সত্যি, এটা কি আমাকে এখনো রাজ্যের মধ্যে আছে, ভারতবর্ষের মধ্যে? আর যদি মনে করেন যে ফেডারেল গভর্নমেন্ট অ্যাকশন নেবে, একবার যদি ভাবে, এটা ক্ষুদ্র একটা পশ্চিমবঙ্গ রাজ্য পারবে দাঁড়াতে? খালি ডায়লগই বেরোবে, আর কিচ্ছু বেরোবে না,
খালি ডায়ালগে বেরোবে আর কিচ্ছু বেরোবে না, অল উইল বি ওভার। আপনি একটা দেশের এগেনস্টে লড়তে চাইছেন, ফেডারেল গভর্নমেন্ট ইজ এ কান্ট্রি। ঠিক। আর এনআইএর বিরুদ্ধে আমরা সাধারণভাবে বিবৃতি দিতে পাকিস্তানের সরকারকে শুনেছি, চীনের সরকারকে শুনেছি। মানে আমাদের দেশের কোনো রাজনৈতিক দল, যে কোনো যে রাজ্যেরই হোক, তারা এনআইএর বিরুদ্ধে কেন বলছে, মানে বলবেই বা কেন? আমি তো এটার মানে খুঁজে পাই না। মানে আমি তো খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে প্রশ্ন করছেন, আমার কাছে জবাব নেই। কি সিপিএম কেন বলছে যে আমরা এসে আগে এই দুটোই তুলে দেবো? কেন তুলবেন? ওয়াই? তাহলে এবার পশ্চিমবঙ্গের লড়াইটা কি, মানে কাদের সাথে কাদের? আপনি বলছেন সিপিএম তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে আছে, তাহলে বিজেপি কার সঙ্গে লড়ছে? সবার সাথে একসাথে। দেখুন, 28 ইকুয়াল টু নরেন্দ্রজি মোদিজি, তাই তো? মানে আপনি ইন্ডিজোটের কথা বলছেন? হ্যাঁ, ইন্ডিজোট 28 জন ইকুয়াল টু একজন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার? এখানেও তাই, বিজেপি একেলা, বাকি সবাই একদিকে। এরা মুখে বলছে, কিন্তু কাজে দেখুন কোথাও নেই। ইট ইজ অনলি এগেনস্ট বিজেপি। আমরা ওকে, দ্যাটস ওকে, বিজেপি ইজ ওকে উইথ ইট। বিজেপি 1 নম্বর বিরোধী পক্ষ হয়ে থাকবে যদি আমরা না জিতে আসতে পারি, ওকে, বাট উই উইল রিমেন দ্য অনলি অপোজিশন ফোর্স টু দিস গভর্নমেন্ট। কিন্তু আপনার নিজের কি ফিলিং? আপনি তখন এই 1 বছর আগে আপনার বলা কথা, আপনি তো কিছু ভেবে বলেছিলেন, তখন এডি আক্রান্ত হয়নি, তখন এনআই আক্রান্ত হয়নি। 1 বছর পরে আমরা দেখছি আমি এই কথাগুলোর উপরে বলেছিলাম যে ম্যাডাম যেসব কথাগুলো বলেন, বক্তৃতাতে বলেন, তার মধ্যে মনের পদ্ধতিগুলো চলছে, নইলে বলবেন কেন? যেসব কথা বলতেন, যেসব কথা জানা লোককে বোঝাতেন, হোয়াট ফর? তার মানে কি, আপনি কি বলতে চাইছেন? এই যে সিপিএম বলছে আমরা ইডি তুলে নেবো, ওকে তুলে নিন, নো প্রবলেম। তো কেন এই এত টাকা, এত টাকা আসছে করতে একবার জিজ্ঞেস করলেন না? এটা তো বলার আগে এই জনতার মনে কি চলছে? মানুষ, আপনি তো প্রচার না, করছেন, আগে বলুন, মানুষ এসব মনে রাখে? মানুষের ভাই স্মৃতিশক্তি খুবই কম। ওরা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস তারপরে হয়তো। এত দুর্নীতি মনে রেখে মানুষ ভোট দেবে? বাট এই যে এটা দুর্নীতি না, এটা বিরাট দুর্নীতি, এটা ছোটোখাটো দুর্নীতি নয়। আপনি আগে বলুন না, এত টাকা 1 কোটি 2 কোটি নয়, কোথায় 52, কোথায় 100, কোথায় 150, এটা কি ট্যাক্সাল করেছে? এত টাকা আসছে কোত্থেকে? ফ্রম হোয়ার? দেয়ার হ্যাজ টু বি এ সোর্স। ঠিক। এটা সোর্স তো হবে। বা এই যে কি বলে, ওদিন আমাদের স্যার বলছিলেন, প্রধানমন্ত্রী, হ্যাঁ বলছে, উনি তো বলছেন যে স্কিম বানকে আতা হ্যায়, স্ক্যাম বানকে নিকালতা হ্যায়। ঠিক আছে না? তাই এটা স্ক্যাম তো। তার মানে কি, আমাদের ধরুন প্রধানমন্ত্রী যোজনা যেসব টাকা এসছে, সেসব টাকা আর কতবার বলবো একই কথা বারবার বলে আপনারা তো বোর করতে চাই না, তাহলে কি সেগুলোই ঘুরে ঘুরে ব্ল্যাক মানি ওদিকে চলে যাচ্ছে? বা ইজ আনাদার সোর্স। তো সোর্সটা কি? এত টাকা কি করে আসতে পারে? হাউ ইজ ইট পসিবল ইন থাউজেন্ড ক্রোর্স? 40-50 বছর ফিল্ম লাইনে কাজ করেছি, 300 মানে ওই বইয়ে আমার রিলিজ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার কাছে এত টাকা নেই। আমি বলতে, আমার কাছে আছে ওই একটা বাড়ি মাডাইল্যান্ডে, একটা ফ্ল্যাট আছে, সেটা কখন বিক্রি হয়ে যাবে জানি না, ওই মোনাক হোটেল, একটা রিসর্ট, এই ব্যাঙ্গালোরে হোটেল করছি। এই টোটাল মিলে আমার সম্পত্তি এইটুকু। আর এখানে দেখুন যে যাদের শিক্ষাগত যোগ্যতা, মানে ABCDর ওপরে যদি এটা আমি বলবো খালি এটা খালি লিখে দিন তো, এর বানানটা লিখুন, যদি পুরো লিখে দেয় হেরে যাবো। তারপরে হাজার টাকা বেট। হ্যাঁ, তাহলে আমার একটা প্রশ্ন, আমি বলুন, আমার তো একটা যোগ্যতা আছে। ঠিক। আমি একজন অ্যাক্টার, ডান্স করি, যাই করি, ভালো করি, আমি আমার যোগ্যতা দিয়ে কামিয়েছি। এদের কতজনের কাছে এই যোগ্যতা আছে বলুন? কোনো একটা যোগ্যতা যেটা দিয়ে রোজগার করা হয়েছে, রোজগার করে এত টাকা কামানো যায়। কিন্তু এই যে আপনি উত্তরবঙ্গে প্রচার করছেন, এখনো করছেন, কি মনে হচ্ছে মানুষ মনে রাখছে? মানুষের সঙ্গে কথা বলে দেখুন, মানুষ, আমি এসব বুঝি না। আমি এসব কত সিট পাবেন এসব নিয়ে আমি কথা বলি না। আমি বলি ওটা পাবলিকের কাছে ছেড়ে দিন, যে পাবলিক যা ডিসাইড করবেন। কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আই বিলিভ ইন বডি ল্যাঙ্গুয়েজ। আমি সবসময় বডি ল্যাঙ্গুয়েজ দেখি, চশমা পরে থাকি, সব দেখতে থাকি কি অ্যাকচুয়ালি কার বডি ল্যাঙ্গুয়েজ বলছে টেরিফিক রেসপন্স। আচ্ছা, এই যে 3 জনকে যা করে এলাম, মানে ওভার ক্রাউডেড, ওভার স্পিলিং, বডি ল্যাঙ্গুয়েজ থেকে বলছি, বেশ। ভেরি পজিটিভ। একটা কথা জিজ্ঞাসা করবো আপনার কাছে, আপনি বলছিলেন যে 1:28 নরেন্দ্র মোদীর কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচারের ধরনটা পশ্চিমবঙ্গে, তিনি তো অনেকেই বলছেন যে তিনি বিজেপি বিরোধিতা করতে গিয়ে, কেন্দ্র বিরোধিতা করতে গিয়ে কার্যত এক সময় দেশের বিরোধিতা করে ফেলছেন, এটা অনেকে বলছে। আরেকটা ধরন হচ্ছে দুর্নীতি কিছু হয়নি এতদিন বলার চেষ্টা করেছেন,
এখন সেটাও না বলে বলছেন শুধু আমার দলেই চোর আছে, ওদের দলে নেই। এটা কি আপনার মনে হয় কোনোভাবে একটু ডিফেন্সিভ চলে যাওয়া, নাকি পাল্টা অ্যাটাকিং চলে যাওয়া? কোনটা? মানে বিজেপিতেও চোর আছে এটা বলতে চাইছেন, কোনটা? আমি তো বলছি যদি চোর আছে হয়তো প্রুভ করে দেখান, খালি মুখে বললে তো হবে না। আমি এখন কি বলছি, আমি কি বলছি কি ভোট করার আগে 5 মিনিট ওয়েট করুন আর বলুন যে এই যে লোকটা দাঁড়িয়েছে এ বিজেপির প্রার্থী, তাই তো? এবার বলুন যে পার্টিটা এনাকে সিলেক্ট করে সেই পার্টিটা দুর্নীতিগ্রস্ত, বিজেপি না। কয়লা চুরি করেছে না, গরু পাচার করেছে না, মেয়েদের সাথে এইভাবে ব্যবহার করেছে না, শিক্ষাগততে দুর্নীতি করেছে না, তাহলে সেই বিজেপি পার্টি একে ক্যান্ডিডেট করেছে, তার মানে হি মাস্ট বি সামবডি আ ক্লিন ম্যান, গুড ম্যান, তাহলে বিজেপি সিলেক্ট করেছে। ঠিক। এইটা একদিক। এবার এদিকে আসুন, এই যে পার্টি করেন পার্টিটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি? বলে হ্যাঁ। কয়লা পাচার করেছেন? হ্যাঁ। গরু পাচার করেছেন? হ্যাঁ। মেয়েদের সাথে হ্যাঁ। তার মানে শিক্ষাগত? হ্যাঁ। এগুলো চুরি করেছেন? হ্যাঁ। সে সিলেক্ট করেছে একে। এবার ভোট দিতে যান, এবার বলুন আপনি কাকে ভোট করবেন। সিম্পল। কি আপনি দেশের ভালো চান? আপনি আপনার কথা ভাবুন, আপনার নাতির কথা, নাতনির কথা ভাবুন, আপনার ছেলে মেয়েদের কথা ভাবুন, তারপরে ভোট করুন। আর যা পাচ্ছেন সেগুলো নিন, ছাড়বেন না। ও সবুজ সাথী, বঙ্গ সাথী, বিভূজ সাথী, মামা সাথী যা আছে সব নিন। নেওয়ার পর বিজেপিকে জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। একটা সুন্দর বাংলা আমরা আপনাদের প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। আচ্ছা, এই মোদি গ্যারান্টি নিয়ে খুব কথা হচ্ছে, আপনি মেয়েদের বিষয়ে বলছিলেন, আমি কথাটা তো আসছি, কিন্তু মোদি গ্যারান্টি নিয়ে খুব কথা হচ্ছে। এখন মুখ্যমন্ত্রী প্রত্যেক সবাই গিয়ে বলছেন এই গ্যারান্টির কী দাম আছে। আপনি কিছুদিন আগে আপনার কাবলিওয়ালা ভীষণ হিট করলো। আমি জাস্ট ধার করেই বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরও তো রহমত শেখের মুখ দিয়ে বারবার জুবান শব্দটা বলেছেন। আপনি কোনো তফাৎ খুঁজে পান জুবানের সাথে গ্যারান্টির তফাৎ? জুবানই তো গ্যারান্টি। দেখুন একটা কথা বলি, সেটা কত অনেক বড় কথা, কিন্তু বলবো কি বলবো না জানি না। আমার সম্বন্ধে ওকে বলতো মিঠুনদা কথা দিলে ও মরে না গেলে ও পূরণ করবে। মানে এত বড় কথা বলতেন আমার সম্বন্ধে कि बैंक का चेक बाउंस हो जाएगा, मिठुन चक्रवर्ती की जबान बाउंस नहीं होगा। ঠিক। এটা অনেক বড় ব্যাপার, অনেক ম্যাটার অফ বিশ্বাস। ফেথ, বিশ্বাস। বিশ্বাস। এইটাই তো বিশ্বাস যে আমি কে বলছি এটা, যে যা বলেছে তা করে দেখিয়েছে, তারপরে বলছে আমার গ্যারান্টি। মোদিজি বলছেন এই মোদি গ্যারান্টি। কেন বলছেন? আমি যা বলেছি, সে রাম মন্দির হোক, 370 হোক, কি বাকি 3 তালাক হোক, যেটা বলেছেন উনি করে দেখিয়েছেন, তো আমি কেন তাকে বিশ্বাস করবো না? তার গ্যারান্টিকে আমি বিশ্বাস করবো। रहमत কি বলেছে? কি বলেছেন? रहमत खान ওকে বলেছে না कि तुम लोग ऐसा करते हो, बोलते खबरदार है, ऐसी बात नहीं करना, ये अच्छी बात नहीं है। बोलते तुम लोग पाकिस्तान, हम पाकिस्तानी नहीं है, हम अफगानी है, पठान है। अफगानिस्तान मेरा वतन है, हिंदुस्तान मेरा देश है, ये अच्छी बात नहीं। की बोलছে कि अफगानिस्तान আমার वतन बट हिंदुस्तान আমার দেশ। এই रहमत खानকে তো আমরা চাই যে হিন্দুস্তানকে ভালোবাসে, ये रहमत खान चाहिए हमको। তেমনি বারবার করে বলছি कि बीजेपी नॉट अगेंस्ट मुस्लिम, কিন্তু ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। এই যে বলছেন সিএ করলে সব তাড়িয়ে দেবে, মমতাও তো সব সভাতে বলছে। আচ্ছা, সব বলছেন তো, এবার আপনি আমাকে বলবেন, আমি অনেক বড় কথা না, এটা কাউন্টার করতে পারবেন আপনারা? হ্যাঁ করছি। কিভাবে করছেন? সিএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন না দেওয়ার আইন? দেওয়ার আইন। আর যদি দেওয়ার আইন হয় তাহলে মিথ্যে কথা বলছেন তো, কি আপনার থেকে কেড়ে নেবে, আপনার নাগরিকত্ব কেড়ে নেবে। আমি চ্যালেঞ্জ করছি আমার সমস্ত ভাইরা যারা মুসলমান ভাইদের, এটা শুধু মুসলমানদের নয়, তারপর আমি আছি, আপনি আছেন, সবাই আছেন, এই লটা সবার জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, শিখদের ভাইদের জন্য, মুসলমান ভাই বোন সবার জন্য এটা। যাদের নাগরিকত্ব নেই তাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়া। কেন নাগরিকত্ব নেই কেন? তাহলে আপনি কে? কথা উঠতে পারে তো। ঠিক। মানে যাদের থেকে আপনারা ভুয়ো আধার কার্ড বানিয়েছেন, যাদের করিয়ে দিয়েছে আপনাদের ভুয়ো আধার কার্ড, কালকে আপনাদের সাফার করবেন, ওগুলো মিথ্যে। সিএ নাগরিকত্ব পাইয়ে দেওয়ার কানুন,
ছিনিয়ে নেবার কানুন নয়। এটা যদি কেউ প্রুভ করে দেন, আমাকে ডাকবেন, থুতু ফেলবেন, আমি থুতু চাটবো আপনার। এত বড় কথা বললাম। কারণ আপনি বলছেন এই ভয়টা কাজ করবে না। কিচ্ছু করবে না। যদি বুঝতে পারে মুসলমান ভাই বোনদের ভয় দেখানো হচ্ছে, আর তো কিছু নয়। এগুলো এইটাই কেন হিন্দুদের জন্য নয়, নট অ্যাপ্লিকেবল? কেন হিন্দুদের জন্য অ্যাপ্লিকেবল কেন নয়? এই লটা তো হিন্দুদের জন্য। ঠিক। আর আপনি বলছেন তার মানে সাম্প্রদায়িকতাকে টার্গেট করে করা হচ্ছে। একদম। There is no two ways about it. আচ্ছা, মেয়েদের কথায় আসি। আপনি এই প্রার্থীদের পছন্দ করার প্রশ্নে বা কোন প্রার্থীকে ভোট দেওয়ার প্রশ্নে আপনি বলছিলেন মেয়েদের সাথে কেমন ব্যবহার করেছে। আপনি এত ছবি করেছেন, আমি কমার্শিয়াল ছবিগুলোর কথাই বলছি, আপনার পুরস্কার পাওয়ার ছবির দিকে আমি যাচ্ছি না। কমার্শিয়াল ছবিতে অনেক পুরস্কার পেয়েছেন, আমি সেগুলোকেই ধরছি, যার জন্য নায়ক থেকে মহানায়ক থেকে গুরু থেকে মহাগুরু। সেই ছবিগুলোতে আপনি কতবার মেয়েদের ইজ্জত রক্ষার জন্য দাঁড়িয়েছেন? যতবার দাঁড়িয়েছেন ততবার ওই সিনগুলোতে হলে ক্ল্যাপ পড়েছে কিনা। তার মানে সাধারণ পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক সাইকি, মানে মানসিকতা কার সাথে? মেয়েদের ইজ্জত নেওয়ার পক্ষে না বিপক্ষে? তা যদি হয় তাহলে সন্দেশখালী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 100% তালি পড়েছে, 100% লড়েছি। এখন সন্দেশখালী নিয়ে কি বলছেন ম্যাডাম? সন্দেশ বলছেন যা পাচ্ছেন বলছেন তৈরি করা। এটা বলতে হবে, এটা হয়ে গেছে। তার মধ্যে দুটোই বললাম না, দুটো আপনার অফেন্স আছে, এটাই ডিফেন্স, তাই না? আপনাকে বারবার বলতে হবে বিজেপি চোর, বিজেপি চোর, বিজেপি চুরি করছে, বিজেপি স্ক্যাম করছে, বাট লোকে বিশ্বাস করতে হবে, দেখাতে হবে তো। আপনি বারবার বললেই কি হবে? প্রুভ তো করতে হবে। তেমনি এটা সাজানো ব্যাপার, এটা সাজানো, এতগুলো লোক কী করে সাজিয়ে কথা বলবে? একটা, দুটো, 5টা, 10টা, 20টা, এত পুরো সন্দেশ খালি জেগে উঠলো, ঘরবার জ্বালিয়ে দিল। আরও অনেক সন্দেশখালি আছে ওই সুযোগের অপেক্ষায়। যেদিন সুযোগ পাবে দেখবেন আবার সে ভাড়া ছুটবে। পারবেন না, এটাকে ঢুকতে পারবে, এটা মিথ্যে, এটা সাজানো খালি। আচ্ছা আপনি বলুন তো, এটা সন্দেশখালিতেই হলো কেন? ওয়াই দিস প্লেস? কি বিজেপি ওটাকে চুজ করেছে সন্দেশখালিটাকে? না না, বিজেপি তো ছিলই না, তো একবারে গ্রামবাসীদের বিক্ষোভ ছিল। আরে তো বলছে তো তাই না, ওর ঘুরিয়ে ফিরিয়ে কে বিজেপি করাচ্ছে এগুলো, RSS করাচ্ছে এগুলো। তো খালি সন্দেশখালিটাকে চুজ করলো কেন? আরও তো অনেক আছে এরকম খালি। তার মানে এখান থেকেই পুরো হয়ে যাচ্ছে মিথ্যে কথা। মিথ্যেটা বলতে হবে, কন্টিনিউয়াসলি বলতে হবে আপনাকে, তা নাহলে লোকের মনে ঢুকবে না। এটাই হলো টেকনিক। একটা কথায় আসবো, আপনি দুর্নীতির কথা বলছিলেন। বাংলায় বিজেপির দুর্নীতি নিয়ে সবথেকে বেশি প্রচার যে দুজনের বিরুদ্ধে করেছে, একটা স্বয়ং মুখ্যমন্ত্রী, বিজেপির রাজনৈতিকভাবে টার্গেট। আমি কিন্তু ব্যক্তি বলছি না। মিঠুনদা, যখনই আপনার সঙ্গে আমার কথা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ বাইরেও কথা হচ্ছে, আপনি বারবার একটা কথা বলেন, আমি ব্যক্তি নিয়ে রাজনীতি করি না, পছন্দ করি না, আমি পলিসি নিয়ে কথা বলা পছন্দ করি। আমি পলিসির জায়গা থেকেই বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক মাথা হিসেবে তিনি টার্গেট হয়েছেন, যে তার প্রশাসনের আমলে হয়েছে, তার মন্ত্রিসভার সদস্যরা করেছেন সেইভাবে। ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর টার্গেট হয়েছেন তার সম্পর্কে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন বাংলায় জোর গুজব, জোর, বিশেষ করে বামপন্থী এবং কংগ্রেস, তারা বলছেন, প্রচার করছেন, এটা বলছেন যে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখান থেকে লড়ছেন, বিজেপি সেখানে এত পরে ক্যান্ডিডেট দিল, সবার শেষে দিল তো দিল, খুব দুর্বল ক্যান্ডিডেট দিল, সিটটা গিফট করে দিল, উপহার দিয়ে দিয়েছে। বামপন্থীরা বলছে, কংগ্রেস বলছে। তাহলে মানে আমার কথাটা ঠিক হলো তো? কিভাবে? আরে গিফট হলে তো ওদের খুশি হওয়া উচিত। তৃণমূল জিতছে তো, ওরা তো চায় তৃণমূল জিতুক, ওরা তো চায় না কি তৃণমূল হাঁটুক। তার আপনি বলছেন তৃণমূল জিতবে না, এরকম সংশয় আছে ওখানে? আচ্ছা আপনি বলুন তো, এই ববি মানে অভিজিৎ দাস, হ্যাঁ অভিজিৎ দাস, এই 2009-তে লড়েছে, 2014-তে লড়েছে, তখন এই কথাটা বলেননি কেন? তার এগেন্সেই লড়ুক না কেন, সেটা গিফট হয়ে গেছে। আপনি একটা কথা বলুন, এইখানে আমাদের ক্যান্ডিডেট কাকে আমরা দেব না দেব, আমরা অনেক কিছু ভেবেচিন্তে করি, সে হারা জেতা অন্য ব্যাপার। বিজেপি হ্যাজ এ প্রসেস টু ডু ইট, কি বুঝলেন? ঠিক। সেই প্রসেসের মধ্যে গিয়ে দেখুন লাস্টেই ওটা দেওয়া হয়েছে না, সবার শেষ, সবার শেষে। তার আগে তো আমাদের ভাবতে হবে বা আমরা কাকে করব। হয়তো আমরা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবার 1, 2, 3, দ্য বেস্ট ক্যান্ডিডেট ইজ ববি টু ফাইট। তো আমরা দিয়েছি, এখন বলছে গিফট করে দিয়েছে। তার যদি গিফটই করে থাকি, তাহলে এই যে বাকি যারা বলছে গিফট করেছে, তাহলে আপনাদের খুশি হওয়া উচিত। তৃণমূলের একটা সিট বেড়ে গেল, তৃণমূলের সিট পেলে ওরা খুশি হবে বলছেন? আরে
আপনি আমার কথা বিশ্বাস করছেন কেন? আপনি নিজে ইন্টারভিউ করছেন, নিজে বলছেন, নিজে শুনছেন। একমাত্র এক আছে লক্ষ্য, দ্যাট ইজ বিজেপি। বিজেপিকে হারাও। কিন্তু বাকি কেন সব ভুলে বলুন তো, যাও। এই আপনাদের এই যে 400 পারের স্লোগান, এরা বলছেন প্রথমে বলছিলেন 400 পারটা সব কিছু হবে না, এখন বলছেন 400 পার হয়ে গেলে সর্বনাশ হবে। আমি বুঝতে পারছি না, মানে এদের স্ট্যান্ডটাও আমার কাছে সত্যি, আমি কোনো হয়তো- বামপন্থী বা কংগ্রেস থেকে পেলে জিজ্ঞাসা হয়তো করবো। যেই বলে থাকুক বার করছি, একটা ওরা সুখে বলেছে তো 400 পারলে সর্বনাশ হবে। আমিও কিন্তু এটাকে রেকমেন্ড করছি, সর্বনাশ হবে না, একটা ভেরি গুড নিউজ আসবে, তার জন্য তৈরি থাকুন। কি খবর? সেটা বলবো না। এই সাসপেন্স থেকে দিচ্ছে। 400 পার হলেই গুড নিউজ নট ফর ইন্ডিয়া, ফর দ্য ওয়ার্ল্ড ইট উইল কাম। তাহলে এটার জন্য মানে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। হলো, যদি 400 পার হয়ে যায় তাহলে তো বি রেডি ফর ইট। তারপর বলবেন তো। আমাকে কেন বলতে হবে? আপনি জেনে যাবেন। ছোট্টখাটো নিউজ তৈরি হবে, বিরাট নিউজ হবে, সবাই খুশি হবেন। কেন ওরা যেহেতু রাজনীতি করেন, আমি তো করি না, তোরা তো শুকে ফেলেছেন যে এটা সর্বনাশ হয়ে যাবে। কেন সর্বনাশ হবে? কেন সব কটা তো ওই, মানে আমরা তো ভিক্ষে করি, ওরা কি করে বলে আমি যাই বলতে পারবো না। আচ্ছা, আপনি যখন এলো সিপিএম এর কথা আমি জিজ্ঞাসা করি, মানে আপনি বোধহয় ভারতবর্ষে একমাত্র রাজনীতিক এই মুহূর্তে, আপনি যেহেতু রাজনীতি করছেন আমি সেই জায়গা থেকে বলছি, আই ডু নট কনসিডার ইউ অ্যাজ অ্যাক্টর, মানে এখন এই মুহূর্তে আমি তো অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ইন্টারভিউ করছি না এখন, সেই জায়গা থেকে বলছি, ধরুন জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী, বালা সাহেব ঠাকরে, মোহন ভাগবত, নরেন্দ্র মোদী, এদের মধ্যে দুজন জীবনে কখনো নির্বাচন লড়েননি, বালা সাহেব ঠাকরে এবং মোহন ভাগবত। বাকিরা নির্বাচন লড়ছেন নরেন্দ্র মোদী এখনো। আপনি এদের প্রত্যেকের খুব কাছের, খুব স্নেহের বা খুব ভালোবাসার, আমি বলিনি, বলুন। এই জায়গায় আসতে হলে না নিজেকে তার উপযুক্ত করতে হয়। কেউ ছেলে বলে, কেউ ভালোবাসে, কেউ ভাই বলে, কেউ, সেই জায়গাটা করতে হয়। তো আমাকে তার উপযুক্ত হয়েছি বলেই তারা আমাকে ওই জায়গাটা দিয়েছেন। তারা একটা জিনিস জানেন, কেউ মিঠুন চক্রবর্তী নিজের জন্য কোনোদিন কিছু চায় না। এবার বলুন আগে। বেশ, এই 5 জন আলাদা আলাদা মানুষ, এর মধ্যে 2 জন কমিউনিস্ট, জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী। যদিও সুভাষ চক্রবর্তীর কমিউনিজম নিয়ে তার দলের মধ্যে অনেক প্রশ্ন ছিল, অনেক বিতর্ক ছিল, তিনি তার জায়গা থেকে নড়েননি। আপনি এই আলাদা আলাদা 5টা মানুষ, 5 জনের এত কাছে, আপনি বলছেন এটা অর্জন করতে, ঠিক আছে, কিন্তু মতাদর্শের তো অনেকটা করে ডিফারেন্স। কি করে মানে মেলান আপনি? মানে আপনার মিলতে অসুবিধা হয় না বা মেলাতে অসুবিধা হয় না? এটা আপনি ভাবছেন একই লক্ষ্য ওদের, যত কোনো নাম নিলেন, কি? ভাগবত স্যার, গুরুজি, মোদি স্যার, তারপরে আপনি বালা সাহেব ঠাকরের কথা বলুন, বালা সাহেব ঠাকরে, এদের যদি একদিকে রাখেন, জ্যোতিবাবু, বলছি আমি, বলে এই 3 জনকে যদি রাখেন, দে আর মতলব 2000% দে আর ন্যাশনালিস্ট। বেশ, এদের কাছে দেশের আগে এদের কাছে কিচ্ছু নেই, মানে দে ডো নট থিঙ্ক এনিথিং, অনলি কান্ট্রি। ওর জন্য কান্ট্রির জন্য জীবন দিয়ে দেবেন, সবাইকে তৈরি করেছেন, সেইভাবে করেছেন। সুভাষ দা, জ্যোতি আঙ্কেল, তাই তো? আমার মতে বোথ অফ দেম আর ন্যাশনালিস্ট কমিউনিস্ট। কি বলছেন? বড় স্টেটমেন্ট। আপনি একটু আগে বামপন্থীদের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন, কিন্তু এদের দুজন সম্পর্কে কথা বলছেন। বললাম ওদের এমন কিছু কাজ দেখার যারা দেশের বিরুদ্ধে, বলুন বলুন। মানে আপনি বলছেন যদি জ্যোতিবাবু বা সুভাষ চক্রবর্তী আজকে বেঁচে থাকতেন, তাহলে এই যে স্ট্যান্ড সিপিএম এর, ইডি তুলে দেওয়া, 370 ফিরিয়ে আনা, এগুলো সাপোর্ট করতেন না? এটা আমি বলতে পারবো না, কেন পার্টিগতভাবে সবাইকে বাউন্ড থাকতে হবে। পার্টি যদি ডিকটেট দেয়, তাদের পলিট ব্যুরো যদি দেয়, সেটা তাদের মানতে হবেই, সে ব্যাপারে আমি বলতে পারবো। কিন্তু আমি বলছেন ব্যক্তিগতভাবে করতেন। ব্যক্তিগতভাবে বোথ আর ট্রিমেন্ডাসলি ন্যাশনালিস্ট। আচ্ছা, আমি কাছে থেকে বলছি, এমন কিছু কাজ দেখান না যে তারা এগেনস্ট কান্ট্রি করেছে, না সেটা করেনি। তার মানে তারা ভেতরে ভেতরে একদম দেশ আগে। তারপর সুভাষদা তো ওপেনলি দেশ আগে। পার্টিও আমি রেসপেক্ট করি, পার্টিকে ভালোবাসি, যা পার্টি ডিক্টেট দিয়ে করবো, কিন্তু দেশ বিরোধী কোনো থিংয়ে যাব না, ওই তো ওপেনলি করতেন। তেমনি বলছি যে এই 3 জন তো মানে দেশ আগে, দেশের জন্য সব কিছু করে দেবেন। আর এরা 2 জন অ্যাকর্ডিং টু মি ন্যাশনালিস্ট কমিউনিস্ট। যেটা আজকাল আর পাওয়া যায় না। ইম্পসিবল। কেন না হলো বলুন তো? জানি না এটা সত্যি কি মিথ্যে, জানি না, তাকে ছেড়ে দিন, আর একদিনের জন্য রাখুন,
ভোটের পর বলবেন? জন্য রাখুন। ভোটের পর বলবেন। সবাই বলছে যে এবার ভোটে বামেদের নাকি আগে যা হয়েছে হয়েছে, ভয়ঙ্কর বিপর্যয় হবে, মানে অল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষ। এটা কি তার জন্য তুলে রাখছেন? দেখুন, আমার সব অন্য পার্টি নিয়ে, অন্য তাদের ডিসিশন নিয়ে কথা বলার আমি কোনোদিন করি না। অন্য কোনোদের জাজমেন্টাল নই, আমি জাজমেন্টও দিই না, দিই না। তবে সিরিজ এত কোনো ভুল করে এলেন 1 2 3 4 5, তারপরে আমি যাই না, বাট আমি উইশ করছি সব ভালো হোক। আমি আবার সরাসরি রাজ্যের শাসক দলের কথা ফিরে আসি, তৃণমূল কংগ্রেস। আপনি সন্দেশখালী সম্পর্কে বলছিলেন, শুনলাম। রেখা পাত্র, আপনার কি মনে হয় রেখা পাত্র প্রতিবাদী থেকে বিজেপির ক্যান্ডিডেট হওয়াতে প্রতিবাদটা ছোট হয়ে গেল, দলের হয়ে গেল? প্রতিবাদটা যে হলো এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। রেখার বিজেপি জয়েন করা, কাউকে না কাউকে জয়েন করতেই হবে, আপনাকে একটা ফ্ল্যাগ ধরতেই হবে, নো ম্যাটার হু ইউ আর। এনিথিং ইউ ডু ইউ নিড এ ফ্ল্যাগ। সে ফ্ল্যাগটা বড় হোক ছোট হোক, ইউ নিড এ ফ্ল্যাগ। তো শি হ্যাজ কাম আন্ডার এ ফ্ল্যাগ, সেটা বিজেপিরই হোক না কেন। কালকে তো এই প্রশ্নটা তুলতেন যদি কমিউনিস্টের হতো, তুলতেন না। যেহেতু এটা বিজেপির, ইট ম্যাটার্স। এনিওয়েজ, আমার কাছে সব থেকে বড় হলো প্রতিবাদটা আরও বড় আকার ধারণ করলো, বিকজ শি ইজ নাও কন্টেস্টিং অ্যান ইলেকশন। নইলে প্রতিবাদটা ওইটুকু থেকে ভুলে যেত বা থেকে যেত। যেহেতু শি ইজ কন্টেস্টিং, প্রতিবাদটা আরও বড় হলো, লোকের কাছে এলো অ্যাকচুয়ালি কী হয়েছে। সেই জন্যই এসব উল্টোপাল্টা বলছেন, এসব সাজানো এইসব, কারণ এটা বিরাট আকার ধারণ করে নিয়েছে। তার মানে রেখা সন্দেশখালীর নেই, মানে আরো বিগার। হ্যাঁ, রেখা ইজ রিপ্রেজেন্টিং দ্য ফুল, কত খালি পড়ে আছে তাদের জন্য। আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট। এই ভোটে মিঠুনদা, বাংলার একজন নাগরিক যখন ভোট দিতে যাবেন, আমি একদম শেষ দিকে চলে এসেছি, আরেকবার জিজ্ঞাসা করছি, তার কাছে সব থেকে বেশি করে ম্যাটার করবে কি? তাতে তিনি কি ভেবে ভোট দেবেন, আপনার কি মনে হয়? কি ভেবে করবেন তার আগে আমি বলে দিয়েছি, কি ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাববেন কাকে ভোট করতে চাইছেন। এটা বিজেপি, এদের এরা এরা এই। কিন্তু মনে রাখবেন, আপনি যা করবেন আজ নেই তো কাল আপনাকে এফেক্ট করবেই, করবে। হয়তো তখন দেরি হয়ে গেছে, হয়তো, কিন্তু ভোট কেন, এটা আপনি যদি মা হন, ঠাকুমা হন, আপনার নাতিকে করবে, আপনার ভাইপন করবে, নাতনিকে করবে, ইট ইজ গোইং টু এফেক্ট ইউ। সেই জন্য ভেবে চিনতে ভোট করুন। আর একটা জিনিস বলে রাখি, যেভাবে প্রচারটা হচ্ছে, খুব খুব অদ্ভুতভাবে প্রচারটা করাচ্ছেন, কনফিউশন ক্রিয়েট করার জন্য হয়তো, কি এটা রাজ্যের ভোট নয়, এটা সেন্ট্রালের ভোট। হ্যাঁ, এটা কিন্তু খুব আছে, ভীষণভাবে আছে চর্চা। বলছি, এটা রাজ্যের ভোট নয়। যেভাবে প্রচার করা, যেভাবে রাজ্যে করে দেবেন, আমাকে দেখে ভোট করুন, এই করুন, এটা রাজ্যের নয়, এটা সেন্টারের ভোট। সেন্টারের ভোট মানে যেখান থেকে সব কিছু তৈরি হয়ে তারপরে আসে। এরা পার্লামেন্ট জায়গা আছে, সেটা মন্দির, সেই মন্দিরে সবাইকে যেতে হয়, যা কিছু তৈরি করা, পাস করা, ক্যান্সেল করা ওখান থেকে হয়। তো এটা ইট ইজ নট এ রাজ্য ভোট, এটা সেন্টারের ভোট। সেন্টারকে স্ট্রং করুন, দেশকে স্ট্রং করুন, আমরা অটোমেটিক্যালি স্ট্রং থাকবো। বাকি রাজ্যে, এইসব রাজ্যে হচ্ছে, ওটা হতে থাকবে, বাট দেশকে স্ট্রং করতে গেলে দেশের মতো করে ভোট করুন। বিজেপির আসন সংখ্যা, আমি জানি আপনি নির্দিষ্ট করে সংখ্যার বিচারে ভাবতে চান না, বা বলেনও না, কখনো প্রেডিক্ট করেন না। আমি আসন সংখ্যা দিয়ে বলছি না, আমি বেশি কম দিয়ে বলছি, সংখ্যাগরিষ্ঠতার জায়গা দিয়ে বলছি। যদি 42টা লোকসভা আসন ধরি, আগেবার বিজেপি 18 ছিল, 21 হলে 50% হয়, মানে 50-50। বিজেপি কি 42-এর 50% আসন কম পাবে, সমান পাবে, বেশি পাবে, আপনার কি মনে হয়? এখনো পুরোটা আমি ট্রাভেল করিনি, ওটা ট্রাভেল করলে বলতে পারবো, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলতে পারবো, এখন সেইভাবে বলতে পারবো না। তবে ডেফিনেটলি এটা পজিটিভ ধারাতে বিজেপি এগিয়েছে। মানে ওপেনলি বলছি, 22 তারিখে রামলালা মর্যাদা পুরুষোত্তমের এন্ট্রির পর এটা ফ্যাক্ট কি ডেফিনেটলি কি বলে সনাতনী জেগে উঠেছে। বাংলার রামরাজ্য, ভারতবাসী ভাবতে আরম্ভ করেছে এটা আমাদের দেশ, এটা সনাতনী দেশ। राम राज्य, राम लाला का आना मतलब राम राज्य बनना, राम राज्य ন্যায়ের রাজ্য তৈরি করা। তো রাম রাজ্য যদি হয়ে থাকে তো সবার জন্য ন্যায় হবে, ইটস ফর এভরিওয়ান।
অনেক ধন্যবাদ মিঠুন দা, আজকের এই একটা বড় ইন্টারভিউ দেওয়ার জন্য। এত ভয়ঙ্কর ব্যস্ততার কর্মসূচি আপনার, আপনি টানার প্রচারের মধ্যে রয়েছেন, তার মধ্যে এইটুকু সময় বার করে আপনি রিপাবলিক বাংলাকে রামনবমীর দিন এতটা সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। খুব বলে, কিন্তু তার আগে বলে দিই, যদি কোনো কথা কারোর কোনো জায়গায় খারাপ লেগে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আমি রাজনীতিকে খুব পজিটিভ নজর দিয়ে দেখি, কুছ ব্যাড নজর দিয়ে দেখি না, তো তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।